ফ্যাক্টর সিলেক্টিং পার ক্যাপিটা ডিমান্ডটা আছে সেই ওয়াটার সাপ্লাই দেই ভালো বেশি অর্থাৎ আবার ওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে কাজের অগ্রগতি কেমন সেটাও একটা ডিমান্ড মানে ডিমান্ড করতেছে কাজ যদি ভালো হয় দেখা গেছে যে কোনো একটা জায়গায় লিক হয়েছে সাথে সাথে ওরা ঠিক করে দিল তাহলে আমার পার ক্যাপিটা ডিমান্ড ঠিক থাকবে দেখা গেছে যে লিক হয়েছে লিক হওয়ার 1 সপ্তাহ 2 সপ্তাহ পরও অ্যাডমিনিস্ট্রেশন থেকে কেউ আসতেছে না দেখভাল করার জন্য তখন আমার কি হবে পানিটা বেশি ওয়েস্ট হয়ে যাবে তাহলে পার ক্যাপিটা ডিমান্ড বাইরে যাবে দিন শেষে তারপর হচ্ছে কস্ট অফ ওয়াটার বলতে কি বোঝাচ্ছে পানির দামটা দেখা গেছে আমি যদি প্রত্যেকটা বিল্ডিং এ মিটারিং করে দিই যে পানি খরচের উপর আমি বিল দেব তখন দেখা গেছে কি মার্কেটের ডিমান্ড কিছুটা কমে যাবে ঠিক আছে তো কস্ট অফ ওয়াটার একটা পয়েন্ট এফিসিয়েন্সি অফ অ্যাডমিনিস্ট্রেশন একটা পয়েন্ট কোয়ালিটি অফ ওয়াটার একটা পয়েন্ট ফ্লাকচুয়েশন ইন রেট অফ ডিমান্ড ফ্লাকচুয়েশন বলতে কি পরিমাণ চেঞ্জ হচ্ছে আমরা যদি এভারেজ ডেইলি পার ক্যাপিটা ডিমান্ড বের করতে চাই ডেইলি এভারেজে কি পরিমাণ পানি খরচ হচ্ছে সেটা কিভাবে বের করবো 12 মাসে কি পরিমাণ পানি দরকার সেই জিনিসটা উপরে মানে থাকবে নিচে থাকবে 365 পপুলেশন তাহলে উপরে থাকলো কি কোয়ান্টিটি রিকোয়ার্ড ইন 12 মান্থ ডিভাইড বাই 365 ইনটু পপুলেশন এটাকে বলা হচ্ছে কি এভারেজ ডেইলি পার ক্যাপিটা ডিমান্ড ঠিক আছে আর যদি ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ড বের করতে চাই এভারেজ আর ম্যাক্সিমাম কিন্তু একই হয় না মনে করেন আপনার প্রতিদিন এভারেজে এরা বলে দিল যে আমি 500 কেজি পানি বা সরি 500 গ্যালন পানি ইউজ করলাম প্রতি ঘন্টায় এটা হচ্ছে আমার এভারেজ ডেইলি ঘন্টায় না সরি প্রতিদিন আমি 500 লিটার পানি ইউজ করলাম প্রতিদিন এটা হচ্ছে আমার এভারেজ ডেইলি আর আরেকটা কথা হলো যে ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ড ম্যাক্সিমাম হচ্ছে কি একদিনে সর্বোচ্চ কি পরিমাণ পানি লাগে সেটা কিভাবে বের করব এভারেজ ডেইলি কে যদি আমি 1.8 দ্বারা গুণ করি তাহলে কি পেয়ে যাচ্ছি ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ড পেয়ে যাচ্ছি সো একটু পর্যন্ত কি বুঝতে পারছি সবাই ইয়েস স্যার তাহলে এভারেজ আর ডেইলি ম্যাক্সিমাম ডেইলি কিন্তু কি কথা না এভারেজ ডেইলি কে যদি আমি 1.8 দিয়ে গুণ দিই তাহলে কি পেয়ে যাচ্ছি ম্যাক্সিমাম ডেইলিটা পেয়ে যাচ্ছি এখন আসি কিভাবে আমি ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড বের করব একটা দিনের ম্যাক্সিমাম আওয়ারলি মানে কি কোন একটা ম্যাক্সিমাম ডেতে মানে করেন যে উইকে 7 দিনের মধ্যে ফ্রাইডেতে বেশি পানি ইউজ হয় তো আমি ফ্রাইডের মধ্যে কোন টাইমে পানি বেশি ইউজ হয় কোন ঘন্টায় ওটা আমি বের করতে চাচ্ছি তো ওটাকে বলা যায় পিক ডিমান্ড কিভাবে বের করবো পিক ডিমান্ড বের করার জন্য একটা দুইটা তিনটা চারটা 5টা ফর্মুলা আছে 5টা না বেসিক্যালি দুইটা মিলে একটা তাহলে টোটাল 4টা ফর্মুলা আছে 4টা ফর্মুলাতে মান বসিয়ে আমি পিক ডিমান্ড বের করতে পারি সেটা কেমনে আমি যদি এভারেজ আওয়ারলি ডিমান্ডের মান জানা থাকে যে প্রতিদিন এভারেজে প্রতি ঘন্টায় কি পরিমাণ পানি ইউজ হয় সেটা যদি জানা থাকে সেটাকে 1.5 দিয়ে মাল্টিপ্লাই করে কি পেয়ে যাচ্ছি আমি পিক ডিমান্ডটা পেয়ে যাচ্ছি অর্থাৎ ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ডটা পেয়ে যাচ্ছি তারপর 1.5 সাথে যদি আমি ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ড গুণ করে যদি 24 দিয়ে ভাগ দেই যদি আমাকে কোশ্চেনে ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ড দেওয়া যায় তাহলে আমি ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ডের মান এখানে বসাইলাম 24 দিয়ে ভাগ দিয়ে যদি 1.5 দিয়ে গুণ দেই তাহলে আমি কি পেয়ে যাচ্ছি ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড পেয়ে যাচ্ছি তারপরে আমাকে যদি এভারেজ ডেইলি ডিমান্ড দেয় এভারেজ ডেইলি ডিমান্ড ঠিক আছে তাহলে আমি 1.8 ইনটু 1.5 ডিভাইড বাই 24 করলে ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড পেয়ে যাচ্ছি যদি এভারেজ ডেইলি ডিমান্ডকে 2.4 দিয়ে গুণ করি 24 দিয়ে ভাগ দেই তখন আমি ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড পেয়ে যাচ্ছি আর এটা 2.7 কেমনে হলো 1.5 এর সাথে 1.8 গুণ করে 2.7 হলো এই দুইটা হচ্ছে একই ফর্মুলা 2.7 অ্যানুয়াল অ্যাভারেজ আওয়ারলি ডিমান্ড যদি আমি এই দুইটাকে কনভার্ট করি তাহলে আসে কি অ্যানুয়াল অ্যাভারেজ আওয়ারলি ডিমান্ড ঠিক আছে তার মানে আমার কি আসতেছে আমার অ্যানুয়ালি ঠিক আছে অ্যানুয়ালি অর্থাৎ প্রতি একটা দিনে অ্যাভারেজলি প্রতি ঘন্টায় কি পরিমাণ পানি আমাকে দেয়া যে মানটা দেয়া আছে সেটা এখানে বসালে আমি প্রতি ঘন্টায় ম্যাক্সিমাম পানিটা পেয়ে যাচ্ছি সো আমার কোশ্চেনে কোন ডেটাটা দেয়া আছে সেটার উপর ডিপেন্ড করে আমি কি করতে পারবো আমি ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ডটা বের করতে পারবো যেটাকে পিক ডিমান্ড বলা হয় সো এটার জন্য এভারেজ আওয়ারলি ডিমান্ড দিয়ে বের করতে পারি ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ড দিয়ে বের করতে পারি এভারেজ ডেইলি ডিমান্ড দিয়ে বের করতে পারি অথবা অ্যানুয়াল এভারেজ আওয়ারলি ডিমান্ড দিয়ে বের করতে পারি এই জিনিসটা কি বুঝা গেছে স্যার আরেকটু বুঝালে ভালো হতো স্যার আমাকে এখানে কি বের করতে বলছে ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড মানে কি বলেন বেশি প্রতি ঘন্টায় সর্বোচ্চ কি পরিমাণ পানি লাগবে হ্যাঁ প্রতি এটাই ঘন্টায় স্যার
প্রতি ঘন্টায় কি পরিমাণ পানি লাগবে। তাহলে এখানে এভারেজ আওয়ারলি ডিমান্ড মানে কি? স্যার গড়ে প্রতি ঘন্টায় কি পরিমাণ পানি প্রতি ঘন্টায়। হ্যাঁ, গড়ে প্রতি ঘন্টায় প্রতি গড়। ঘন্টায় গড়, প্রতি ঘন্টায় গড়ের মান যদি আমার দেয়া থাকে আমি সেখান থেকে ম্যাক্সিমাম আওয়ারলি বের করতে পারবো। ঠিক আছে, সর্বোচ্চ মানে কোন পানিটা প্রতি ঘন্টায় কত পানি আসতে পারে সেটা বের করতে পারবো এভারেজ থেকে। আবার যদি আমাকে ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ড, ডেইলি আমার কি পরিমাণ ম্যাক্সিমাম পানি লাগতেছে সেটা যদি আমার দেয়া থাকে তাহলে আমি এখান থেকে ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড বের করতে পারবো। আর এভারেজ ডেইলি ডিমান্ড বলতে কি বোঝাচ্ছে? এভারেজ ডেইলি ডিমান্ড বলতে কি বোঝাচ্ছে? প্রতিদিন গড়ে কি পরিমাণ পানি খরচ? হ্যাঁ, প্রতিদিন গড়ে কি পরিমাণ পানি খরচ হচ্ছে সেটা যদি আমাকে দেয়া থাকে আমি সেখান থেকে কি বের করতে পারবো? ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড বের করতে পারবো। অথবা যদি আমাকে অ্যানুয়াল এভারেজ আওয়ারলি ডিমান্ড দেয়া থাকে, অ্যানুয়াল এভারেজ আওয়ারলি মানে কি? বার্ষিক বার্ষিক এভারেজ। হ্যাঁ, বার্ষিক প্রতি ঘন্টায় আমার এভারেজের মানটা যদি দেয়া দেয়, ঠিক আছে, তখন আমি কি করতে পারি? ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড বের করতে পারি। সো এখানে যে শুধু কনভার্সন প্রতি ঘন্টায়, ঠিক আছে, সর্বোচ্চ কি পরিমাণ, অর্থাৎ 1 ঘন্টায় সর্বোচ্চ কি পরিমাণ পানি পাচ্ছি সেই কনভার্সনটাই হচ্ছে মেইনলি এই চার্টটা। এখান থেকে এটা মুখস্থ করার দরকার নাই, মানে এই চার্টটা যদি আমি জানি আমি ইজিলি কিসে ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ডটা বের করতে পারি। এখন কি বুঝতে পারছেন? ইয়েস স্যার। ফ্লাকচুয়েশনস ইন রেট অফ ডিমান্ড মানে কি? কি পরিমাণ ফ্লাকচুয়েশন করতেছে, ঠিক আছে, মানে সিজনের উপর ডিপেন্ড করে অথবা আওয়ারের উপর ডিপেন্ড করে। সিজনাল ভেরিয়েশন, সিজনাল ভেরিয়েশন বলতে কি বোঝাচ্ছে? যে গরমকালে আমার পানি বেশি লাগবে, তো গরমকালে আমার পানি বেশি ডিমান্ড বেশি হবে। শীতকালে পানি কম ইউজ করি তাই কি হবে? শীতকালে ডিমান্ডটা কম। তাহলে এটা হচ্ছে সিজনাল ভেরিয়েশন। ডেইলি ভেরিয়েশন, ডেইলি বলতে কি বোঝাচ্ছে? আপনার বন্ধের দিন অথবা শুক্রবারে দেখা গেছে কি পানিটা বেশি খরচ হয়, সো ওই দিনে পানির ডিমান্ড বেশি লাগে, এটা হচ্ছে ডেইলি ভেরিয়েশন। আওয়ারলি ভেরিয়েশন বলতে কি? দেখা গেছে যখন পিক আওয়ার মানে যখন ওই মানুষ অফিসে যায়, আদালতে যায়, যখন স্কুল কলেজে যায়, ওই সময়টাতে কি হয়? পানি ইউজ হয়। অথবা যখন তারা ফিরে, যখন তারা শাওয়ার করে, শাওয়ার গুলাতে পানির ডিমান্ডটা বেশি লাগে তখন, তো ওইটাকে বলা হচ্ছে আওয়ারলি ভেরিয়েশন। ঠিক আছে, সো এখানে সিজনাল করছে, ক্লাসিফিকেশন করছে, ঠিক আছে, এই 3টা ক্যাটাগরিতে। এটা কি বুঝতে পারছেন এখন? জি স্যার। এগুলো কিন্তু আওয়ারলি ভেরিয়েশনটা আর হ্যাঁ, আওয়ারলি মানে কি? আওয়ারলি বাংলা কি? প্রতি ঘন্টায় ঘন্টায়। প্রতি ঘন্টায় কোন ঘন্টায় পানি বেশি ইউজ হয় সেটা আমাকে বের করতে হবে। সেটা বের করতে হলে আমাকে কি জানতে হবে? কোন ঘন্টায় আমরা মানে বাথরুমে যাই, কোন ঘন্টায় আমরা বেশি কিচেনে যাই। তো দেখা গেছে স্কুল কলেজ যাওয়ার আগে আমরা কিচেন ইউজ করতেছি, বাথরুম ইউজ করতেছি, অথবা স্কুল কলেজ থেকে আসার পর আমরা শাওয়ার ইউজ করতেছি। তো ওই সময়গুলা, ওই ঘন্টাগুলোকে কি হয়? ঘন্টাগুলোতে পানির ডিমান্ড সবচেয়ে বেশি। তো ওই আওয়ার গুলাকে বলা হচ্ছে কি, মানে ডিমান্ড বেশি লাগতেছে, তো ওইগুলা হচ্ছে অন্যান্য ঘন্টার চাইতে আলাদা। ওটা হচ্ছে কি আওয়ারলি ভেরিয়েশন। ঠিক আছে? ইয়েস স্যার। এখানে কি বলা হয়েছে? 6টা থেকে 10টা এবং 4টা থেকে 8টা, এই সময়গুলো হচ্ছে কি পানির ডিমান্ড বেশি থাকে। ঠিক আছে? জি স্যার। Fluctuations in rate of demand. Rate of demand এ কি ফ্লাকচুয়েশন আসতেছে। So an adequate quantity of water must be available to meet the peak demand. পর্যাপ্ত পরিমাণ কোয়ান্টিটির পানি থাকতে হবে আমার পিক ডিমান্ডকে মিট করার জন্য, অর্থাৎ পিক ডিমান্ড পূরণ করার জন্য। To meet all the fluctuations, সকল প্রকার ফ্লাকচুয়েশনকে পূরণ করার জন্য the supply pipes, service reservoirs, distribution pipes must be properly proportional. অর্থাৎ যেটা বলা হলো, সকল প্রকার ফ্লাকচুয়েশনকে মানুষ যদি মিট করতে চায়, অর্থাৎ আওয়ারলি যে সর্বোচ্চ পানিটা লাগতেছে ওটাও যদি আমি পেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে সাপ্লাই পাইপ ভালো ইউজ করতে হবে, যে পাইপটা দিয়ে পানি যাচ্ছে ওই পাইপটাকে ভালো ইউজ করতে হবে, সার্ভিস রিজার্ভার ইউজ করতে হবে, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন পাইপ ইউজ করতে হবে ভালো। এগুলো যদি ইউজ না করি তাহলে এমন কি দেখা গেছে পাইপের কারণে অনেক সময় পানি সাপ্লাই ব্যাহত হয়। ঠিক আছে, পানি ঠিক মতো দিতে পারি না, দুর্বল পাইপ ইউজ করলে আমার হাই প্রেসারে পাইপ ফেটেও যেতে পারে, তো ওই পরিমাণ পানি দিতে পারি না। তো সকল প্রকার মিটকে যদি আমি মাথায় রাখতে চাই আমাকে কি করতে হবে? আমাকে ভালো জিনিস ইউজ করতে হবে। ঠিক আছে, তো এখানে এই কথাটা বলা হলো সেকেন্ড পয়েন্টে। থার্ড যেটা বললো, the water is supplied by pumping directly and the pumps and distribution system must be designed to meet the peak demand.
সো আমার যে পানিটা আমি পাঠাবো সেটা বেসিক্যালি কি পাম্পিং সিস্টেমের মাধ্যমে তো আসবে। পানিটা কি আপনার আপনি এসে যাবে নাকি পাইপের মধ্যে? আমাকে কি করতে হবে, পাম্পিং সিস্টেম বা পাম্পটা ভালো ইউজ করতে হবে। ডিস্ট্রিবিউশন সিস্টেম অর্থাৎ ওই যে আমাদের যে এখান থেকে পানিটা আসতেছে সেখান থেকে আমার বাসা পর্যন্ত পুরো যে পাইপের যে লাইনটা সবগুলোকে একসাথে কি বলা হচ্ছে, ডিস্ট্রিবিউশন সিস্টেম। তো এই ডিস্ট্রিবিউশন সিস্টেমটা ভালো ইউজ করতে হবে যেন মিড ডিমান্ডটা পিক করে, মানে পিক ডিমান্ডটা কি মিট করতে পারে। তো আমার হচ্ছে 3-4টা পয়েন্ট এখানে। ভালো কোয়ালিটির ওয়াটার দিতে হবে, তারপর হচ্ছে রিজার্ভার ডিস্ট্রিবিউশন পাইপগুলা সাপ্লাই পাইপগুলা ভালো ইউজ করতে হবে, তারপর হচ্ছে পাম্পিংটা ভালো হইতে হবে, এবং কি ডিস্ট্রিবিউশন সিস্টেমটা এখানে আবার বললো এটাও কি ভালো হইতে হবে। এই পয়েন্টটা কি বুঝতে পারছি যে ডিমান্ড কিভাবে মিট করব? ইয়েস স্যার। ডিজাইন পিরিয়ড কি, ওয়াটার সাপ্লাই স্কিম ইজ নন এজ ডিজাইন পিরিয়ড। ভবিষ্যতে এমন একটা সময়, অর্থাৎ টোটাল এমন একটা সময় যেটা পর্যন্ত আমি কোন একটা ডিজাইন করি, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বলেন, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বলেন, বা ঠিক আছে পানির সাপ্লাই প্ল্যান্ট বলেন, যেটা আমি করি না কেন আমি একটা ফিক্সড পিরিয়ড অনুসারে সেটাকে সাজাই। অথবা একটা বিল্ডিং বানান, সেটাও 100 বছর 150 বছর প্ল্যান করে বানান। তো ওই সময়টাকে বলা হচ্ছে কি ডিজাইন পিরিয়ড। দ্য ফিউচার পিরিয়ড ফর হুইচ a provision is made in the water supply scheme is known as design period। ঠিক আছে, এমন একটা সময় যেটার জন্য আমরা ওয়াটার সাপ্লাই স্কিমে যে সময়কালটা, যে প্রভিশন পিরিয়ডটা আমরা মাথায় রাখি, যে এই ড্যামটা বানালাম এটা 30 বছর পর্যন্ত কাজ দিবে, এই ব্রিজটা বানালাম এটা 40-50 বছর পর্যন্ত কাজ দিবে, ওই হিসেবে আমি বানালাম। যে পানি লাইনগুলো নিয়ে যাচ্ছি ওগুলো আগামী 30 বছর পর্যন্ত ভালো করে সাপ্লাই দিবে, ওই 30 বছরটাকে বলা হচ্ছে কি ডিজাইন পিরিয়ড। ডিজাইন পিরিয়ড ইজ এস্টিমেটেড বেসড অন দ্য ফলোইং। ডিজাইন পিরিয়ড কিসের উপর বেস করে করা হয়, বানানো হয় বা ধরা হয়? লাইফ অফ দ্য কম্পোনেন্টস, ইউজফুল লাইফ, মানে ওই কম্পোনেন্ট গুলো কতদিন ধরে টিকবে, কনসিডারিং অ্যাবলোসেন্স টিয়ার উইয়ার এটসেট্রা। আচ্ছা, যেটা বলা হলো আমি যে পাইপলাইন গুলো ইউজ করতেছি ওগুলোর স্থায়িত্বটা কেমন, ঠিক আছে, এগুলো 30 বছর পর যদি এগুলা মরে যায়, এসে পড়ে যায় বা এগুলা ড্যামেজ হয়ে যায়, তাহলে আমি ডিজাইন পিরিয়ড একটু করে রাখতে হবে আমাকে। যদি দেখা গেছে যে 30 বছর কিছু হবে না, আরো কিছু ইউজ করতে হবে, তাহলে কি আর একটু বাড়ায় ফেলবো। সো এই 4টা জিনিসের উপর তাহলে ডিপেন্ড করতে কয়েকটা লাইন লেখা আছে। অ্যান্টিসিপেটেড রেট অফ গ্রোথ অফ পপুলেশন ইন ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল ডেভেলপমেন্ট এন্ড মাইগ্রেশন ইমিগ্রেশন। তারপর হচ্ছে অ্যাভেলেবল রিসোর্স পারফরম্যান্স অফ দ্য সিস্টেম ডিউরিং ইনিশিয়াল পিরিয়ড। সো কিছু কথা বলছে, ডিজাইন পিরিয়ড আরো কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে, যেমন কত হচ্ছে ইন্ডাস্ট্রি বাড়তেছে কিনা, কমার্শিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, ওই জায়গায় মানুষ আসতেছে কিনা বা ওখান থেকে যাচ্ছে কিনা, এগুলো সবগুলো আমাকে মাথায় রাখতে হবে। আমি শুধু আগামী 5 বছরের জন্য ডিজাইন করলে হবে না, 20 বছর 30 বছর পর শহরের পরিস্থিতি কেমন হবে সেটার উপর ডিপেন্ড করে আমাকে এই ডিস্ট্রিবিউশন সিস্টেম বলেন, পাইপলাইন বলেন, এগুলো আমাকে ডিজাইন করতে হবে। আর আমার অ্যাভেলেবল রিসোর্স আছে কিনা, ঠিক আছে, 10 বছর পর আমি ওই জায়গায় পানি পাবো কিনা সেটা আমাকে মাথায় রাখতে হবে, যেখান থেকে পানি নিচ্ছি। পারফরম্যান্স অফ দ্য সিস্টেম ডিউরিং ইনিশিয়াল পিরিয়ড, ইনিশিয়াল পিরিয়ডে আমার পারফরম্যান্স গুলো ঠিকঠাক হচ্ছে কিনা, এই সবগুলো জিনিস হচ্ছে ডিজাইন পিরিয়ডের উপর নির্ভর করে। এখন চলে আসছি আমরা ম্যাথমেটিক্যাল টার্মে। এখন চলে আসছি কোথায়, ম্যাথমেটিক্যাল টার্মে। এখন পর্যন্ত যা করছি এগুলো কি মাথায় ঢুকছে সবার? জি স্যার। ইয়েস স্যার। কই আমি তো 3 জন ছাড়া আর কারো রেসপন্স দেখতেছি না। জি স্যার, বুঝতে পারছি। ক্লাসে আছে নাকি ক্লাসের বাইরে? না, ক্লাসে আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। তো খাতা কলম নেন অথবা একটু বোঝার চেষ্টা করেন, বেশি না, এগুলো খুব সহজ জিনিস। আচ্ছা, আমার ভবিষ্যতে, সবাই আনমিউট করে রাখেন। আমার ভবিষ্যতে জনসংখ্যা কত হবে, ভবিষ্যতে জনসংখ্যা কত হবে সেগুলো ডিপেন্ড করবে এই কয়েকটা ম্যাথমেটিক্যাল ফর্মুলার উপর। যেমন আর্থমেট্রিক ইনক্রিজ মেথড, এটা দিয়ে আমি জনসংখ্যা ডিজাইন করতে পারি কত হইতে পারে। জিওমেট্রিক ইনক্রিজ মেথড দিয়ে করতে পারি, ইনক্রিমেন্টাল ইনক্রিজ, ডিক্রিজিং রেট অফ গ্রোথ মেথড, সিম্পল গ্রাফিক্যাল, কম্পারেটিভ গ্রাফিক্যাল, মাস্টার প্ল্যান মেথড। এই কয়েকটা মেথডের মাধ্যমে যেগুলো আমরা ক্লিয়ারলি জানতে পারবো, বুঝতে পারবো। প্রথম যেটা মেথড সেটা হচ্ছে কি আর্থমেট্রিক ইনক্রিজ মেথড, এটা অলরেডি আমরা শিখেছি, তারপর আজকে আবার দেখবো। আচ্ছা, এর আগে আরো কিছু জিনিস এখানে বললো যে ফ্যাক্টর রিলেটিভ চেঞ্জ ইন পপুলেশন, পপুলেশনটা কিভাবে বৃদ্ধি পাচ্ছে, কোন কোন ফ্যাক্টরের কারণে। আমার জন্ম হার বাড়লে মৃত্যু হার কমলে, তারপর হচ্ছে আমার মাইগ্রেশন আসলে বা গেলে, তারপর হচ্ছে আমার হচ্ছে কি আমার বর্তমান শহরের পপুলেশন আমি মাপছি কিনা বা আদমশুমারি করছি কিনা, এটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আমি যদি বর্তমানে আমার শহরের জনসংখ্যা না জানি কত, আমি ফিউচারে কিভাবে আমি ডিজাইন করবো, তো আমাকে বর্তমানটা আগে জানতে হবে, এটার উপর বেস করে আমি ফিউচারে পপুলেশনটা প্রেডিক্ট করব। আর জিওমেট্রিক ইনক্রিজ মেথড, Pn equal to P plus NC, এটা হচ্ছে ফর্মুলা, আর কিছুই না। Pn মানে ভবিষ্যতের জনসংখ্যা,
পি মানে বর্তমান জনসংখ্যা, এন মানে কি ডিকেড, অর্থাৎ এন হচ্ছে যুগের মান, যুগ যুগ বলি না 10 বছরে 1 যুগ, 20 বছরে 2 যুগ, এন হচ্ছে কি ডিকেড। তাহলে 20 বছর হলে কত হবে, এন এর মান 2 হবে। 30 বছর হলে এন এর মান কত হবে, 3 হবে। ভেরি গুড। তারপর সি হচ্ছে কি, সি হচ্ছে একটা এভারেজ ইনক্রিজ। স্যার 12 না 1 যুগ স্যার, 12 বছরে 12 বছর না স্যার 1 যুগ। আচ্ছা আচ্ছা, সরি সরি, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে যুগ না, আমরা হচ্ছে আসলে ডিকেড, ডিকেড মানে হচ্ছে 10, ঠিক আছে। ডিকেড বলতে বুঝি 1 ডিকেড 2 ডিকেড, অর্থাৎ 10 বছরে 1 ডিকেড, আর 20 বছরে 2 ডিকেড, আমি যুগ বলে ফেলছি। আর 30 বছরে কত হবে, 3 ডিকেড, ঠিক আছে। হ্যাঁ, তাহলে যদি এই 30 বছর হয়, আমি এন এর মান কত বসাবো, 3 বসাবো, ঠিক আছে। এন এর মান কখনো বছরে না, এন এর মান ডিকেডে বসাতে হবে। তো মনে করেন যে আমি 200 বসাইলাম এন এর মান, মানে আমার আসছে বছর 200, আমি এন এর মান কত বসাবো, 20। 20। ভেরি গুড ভেরি গুড। আমি জাস্ট বছরকে 10 দিয়ে ভাগ দিয়ে দিলে হয়ে যাবে, আর কোনো কিছু না। প্রতি বছর হোক, আমি 10 দিয়ে ভাগ দিয়ে বসাই দিব, তাহলে এর মান পেয়ে যাচ্ছি, এন নিয়ে কোনো সমস্যা নেই। সিটা কি, সি হচ্ছে একটা এভারেজ ইনক্রিজের মান, সেটা কোথা থেকে পাবো, সেটা চার্ট থেকে পাবো। তাহলে আমার কয়টা মান লাগবে ফিউচার পপুলেশন বের করতে হলে, 3টা। কই বাকিরা বুঝি নাই, স্যার 3টা। কয়টা মান লাগবে, 3টা মান স্যার। 3টা স্যার। তিনটা মান। তো এখানে খেয়াল করেন, আমাকে একটা চার্ট দিয়ে দিব অলরেডি, বর্তমান জনসংখ্যা কত, এখান থেকে আমি ইনক্রিজটা বের করতে পারি। ইনক্রিজ বের করতে হলে আমাকে কি কয়েকটা মান দিতে হবে না, আমি ইনক্রিজটা কিভাবে বের করবো, বৃদ্ধি পাইছে সেটা কিভাবে বের করবো, আমাকে তো অ্যাটলিস্ট কয়েকটা সালের ডাটা দিতে হবে, তাই না। তাহলে সি এর মান যে বের করবো, সি এর মান বের করার আগে আমাকে জানতে হবে রিসেন্ট কয়েকটা বছরের ডেটা, অর্থাৎ 2005 কত ছিল, 2010 কত ছিল, 15 কত ছিল, এটা যদি জানি আমি 2025 কত সেটা বের করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, কোশ্চেন থাকবে, আমরা দেখবো এই কোশ্চেন থেকে বিভিন্ন মেথডে। আমরা এখন যে মেথডে ম্যাথ করছি এটার নাম কি বলেন তো, অ্যারিথমেটিক মেথড। অ্যারিথমেটিক মেথড। অ্যারিথমেটিক ইনক্রিজ মেথড। এই মেথডে বৃদ্ধি পায়, এই মেথডে জনসংখ্যা বৃদ্ধি পায়, তাই ইনক্রিজ মেথড। বুঝা গেছে? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা দেখেন, 40 সালে কত, 8000। 50 সালে কত, 12, 60 সালে কত, 17, 17। 70 সালে কত, 2200। তো এই হচ্ছে পপুলেশনের ডাটা। এখানে বর্তমান সাল কোনটা কে বলতে পারবে? 170। 1970, যেটা লেটেস্ট যে মানটা জানি সেটাকে আমি একটা বর্তমান করতে হবে, ঠিক আছে। ইয়েস স্যার। এখন আমাকে কোশ্চেনে বলে দিবে যে 80 জন্য কত হবে জনসংখ্যা বের করো, 90 তে কত হবে জনসংখ্যা বের করো, 2000 সালে কত হবে বের করো। তো আমাকে এই ডাটাগুলো ইউজ করে বের করতে হবে। সো এখানে পি এর মান কত কে বলতে পারবে? 22,500। 500। এই যে বর্তমান যে ডাটাটা আছে 70, এটাই তো আমার বর্তমান পি। সো পি এর মান হচ্ছে 22,500। তাহলে আমার এন এর মান কত হবে? এন এর মান 1। ওয়ান এর মান 1, কারণ কি 10 করে বাড়তেছে, 10 মানে 1, ঠিক আছে। 10 ডিকেড মানে, সরি 10 বছর মানে 1 ডিকেড। ভেরি গুড। সো এন এর মান নিয়ে সমস্যা নাই, পি এর মান নিয়ে সমস্যা নাই। সমস্যা কার জন্য? সি এর জন্য। সি এর জন্য সিটা কিভাবে বের করব? ইনক্রিজটা বের করতে হবে আমাকে চার্ট থেকে, ঠিক আছে। তাহলে আমি চার্টে চলে যাই। কোশ্চেন আমাকে বের করতে বলছে যে 80 সালে কত, 90 সালে কত, 2000 সালে কত বের করো, ঠিক আছে। ইয়েস স্যার। আচ্ছা, এখন দেখলাম আমার সি এর মান বের করার জন্য আমার প্রতি সাল যেগুলো দেওয়া ছিল ওগুলোতে কি পরিমাণ বৃদ্ধি পাইছে বের করতে হবে, কারণ আমার এটা ইনক্রিজ মেথড। ইনক্রিজ না, ইনক্রিজটাও দেখবে একটু। তাহলে 8000 থেকে কত হইলো, 12000, বাড়ছে কত, 4000। 4000। ইনক্রিজটা পাশে লিখে ফেললাম। 12000 থেকে 17000, বাড়ছে কত, 5000, পাশে লিখে ফেললাম। এটা থেকে এটা বাড়ছে কত, 5500। টোটাল হইছে কত, 14,500। কয়টা যোগ করলাম এখানে, কয়টা ডাটা, 3টা। 14500 কত দিয়ে ভাগ দিব, 3 দিয়ে। 3 দিয়ে ভাগ দিব। যে মানটা পাবো সেটাই এভারেজ ইনক্রিজ। এটা কি এখন বুঝছি সবাই? জি তাহলে এভারেজ ইনক্রিজ এটা কার মান, এর মান না সি এর মান? সি সি এর মান। এর মান।
তাহলে জাস্ট এখন বসা দিব সূত্রতে, সূত্রের মধ্যে বসা দিব আর কিছুই না। তাহলে 1980 সালের ডাটা যদি আমি বের করতে চাই, তাহলে আমার বর্তমান কত 22,500, অর্থাৎ 1970 সালে কত আছে 22,500 প্লাস n এর মান 1, c এর মান কত 4,833, যেটা একটু আগে বের করছি। এখানে বসাই দিলে আপনার 1980 তে কত আসে সেটা বের হয়ে যায়। 1990 কত, 1990 বের করতে হলে আমার 1980 কে কি ধরতে হবে, বর্তমান ধরতে হবে। তাহলে 1980 সালের মানটা বসাইলাম, তারপর n এর মান 1 বসাইলাম, আর ইনক্রিজে, তাহলে কত আসলো 1990 ডাটা আসলো। 2000 সালেরটা বের করতে চাইলে আমাদের অডিওগুলো মিউট করে রাখেন। 2000 সালেরটা বের করতে চাইলে 1990 পিটা হতে হবে। হ্যাঁ 1990 টা বর্তমানে যাবে, তারপর প্লাস n এর মান 1, তারপর হচ্ছে c এর মান এত করলে আমি 2000 সালের ডাটা পেয়ে যাচ্ছি। এখন আমার একটা কোশ্চেন, আমি তো এখানে 1990 সালের এটা মনে করেন আমি বের করি নাই, আমাদের কোশ্চেনে দেয়া আছে 1970 সালের, কোশ্চেন আমাকে ডাইরেক্ট বললো যে 2000 সালের বের করো, তখন আমি তো 1980 90 এখানে Cancel করতে হবে 3 টিকেটস 2 টিকেটস 4 টিকেটস পে করে দেব। ভেরি গুড, n এর মান 3 করে দিব, তখন p এর মান কত হবে 22,500। 5,500। তাহলে আমি যদি 1970 সাল থেকে, হ্যাঁ 1970 সাল থেকে সরাসরি আমি 2000 সাল 22,500, 22,500। তাহলে 1970 থেকে 2000 সালে ডিফারেন্স কত 30 বছর, 30 বছর থেকে n এর মান কত হবে 3, তাহলে এখানে 5,500 এখানে 3 লিখলে আমার কত আসে এই মানটাই আসবে। Yes. ছিল Arithmetic Arithmetic. increase। এবিটিক ইনক্রিজ মেথড, ঠিক আছে সবাই পারবো তো না? ইয়েস স্যার। ঠিক আছে, এর মান বাসায়- চেঞ্জ হবে না। হ্যাঁ, বাসায় করে দেখবো। কি কোনো কোশ্চেন করছেন কেউ? জি স্যার। কি স্যার 1980 পরে যখন 2000-এ আসবে তখন সি এর মানও চেঞ্জ হবে না। আমি 1980 থেকে 2000 আসতেছি, হ্যাঁ তখন সি এর মান 2 হবে, তখন 1980 সালের এই আচ্ছা। মানটা বসাইতে হবে। স্যার 4,833টা তো স্যার একটার জন্য বের করছি, আবার এভারেজ করতে হবে না? কি একটার জন্য? প্রত্যেকটা সালের জন্যই আমার 4,833টা ইউজ হবে। যতই বার বের করি, 80 তে বের করি, 90 বের করি, 2000 বের করি, 2010 বের করি, সি এর মান এটাই হবে। না স্যার, কারণ এটা কি? স্যার ইয়ার যদি আরো বেড়ে যায় সেক্ষেত্রে স্যার হ্যাঁ ইয়ার মনে করেন যে আপনি 2050 বের করতে স্যার চাচ্ছেন, এভারেজ ইনক্রিজ তাও সি এর মান এটাই কি রাখবেন। কনস্ট্যান্ট হবে? ওরা এভারেজ ইনক্রিজ মানে হচ্ছে কনস্ট্যান্টই গেছে, কনস্ট্যান্ট এভারেজ। আগে 5টা বছরে, আগে 5টা ডেটাতে কি পরিমাণ বৃদ্ধি পাইলো আমি একটা এভারেজ মান বের করছি, তার মানে তারা প্রেডিক্ট করতেছে যে তো এরপরে 10 বছরে কি চুপ করে নিছে আর কি, ঠিক আছে? তা আমরা কাউন্ট করতে স্যার হ্যাঁ 60 থেকে কত হবে? কত থেকে কাউন্ট করবো আমরা? আগে পেজে এখানে 1940 থেকে দেওয়া আছে তো ওটাতে কাউন্ট করবো আমরা, নাকি আমাদের ইচ্ছা মতো ধরা যাবে? আমি তো এখনো বুঝলাম না আপনাদের কোয়েশ্চেন কি ধরবেন 1940 থেকে? আপনাকে এখানে এই ডাটাটা দেয়া আছে, আপনাকে তো এখানে সবগুলো ডাটা ইউজ করতে হবে। মন চাইলে 60 থেকে শুরু করতে পারবেন না, 60 থেকে গোলাপ ইনক্রিজ কিভাবে পাচ্ছে? যদি ইনক্রিজ হলে তো আপনাকে অ্যাটলিস্ট মিনিমাম কিছু ডাটা লাগবে। এটার সাপেক্ষে একটা ইনক্রিজ পাইলাম, এটার সাপেক্ষে একটা ইনক্রিজ পাইলাম, 3টা ইনক্রিজকে এভারেজ করতে পারলাম। আপনি যদি এখান থেকে শুরু করেন তাহলে 2টা ইনক্রিজ পাচ্ছি, তাহলে তো অঙ্ক সলিড হবে না। যত ডাটা নিব তত অঙ্ক সলিড হবে। ক্লিয়ার? জি স্যার। জিওমেট্রিক ইনক্রিজ মেথড, এটা অ্যারিথমেটিক থেকে আরো একটু মডিফাইড। এখানে এর জন্য এটার নাম হচ্ছে কি জিওমেট্রিক ইনক্রিজ মেথড। এখানে নতুন একটা টার্ম আসছে আইজি। পিটা হচ্ছে আগের মতোই বর্তমান পপুলেশন, এনটা হচ্ছে ডিকেড, ঠিক আছে ডিকেডের মান। তো পিটা আগে, এখন আইজি রোড জিওমেট্রিক মিনটা বের করতে হবে আমাকে, আইজি এর মানটা বের করতে হবে আর কিছুই না। আইজি এর মান বের করতে পারলে কাজ শেষ। এখানে কোনো সি নাই, আগের অঙ্কে সি ছিল, জিওমেট্রিকে কি ছিল জি, সি স্যার। ছিল, আর IG জিওমেট্রিকে আসবে কি আইজি। তো আইজি বের করতে চার হচ্ছে অর্থাৎ জিওমেট্রিক ইনক্রিজ মেথডে, তাই না? আচ্ছা, অর্থাৎ জি, আইজি এর স্যার। মান বের করতে হবে। আসি এখন, আমার যেভাবে চার্ট আগে ছিল ওইভাবেই লিখে ফেলবো, শুধু একটা নতুন করে এক্সট্রা কলাম বাড়াবো। তাহলে আমার কি পরিমাণ বৃদ্ধি পাইছে সেটা লিখলাম। এটা থেকে এটা বাড়লো 4000, এটা থেকে এটা বাড়লো এত, এটা থেকে এটা বাড়লো এত, তো 4000 সব যোগ করে আমার এভারেজ পাইলাম কত সেটাও লিখলাম 3 দ্বারা ভাগ দিয়ে 4833। এখন আসি আইজি এর মান কিভাবে বের করব, খেয়াল করেন, একটু খেয়াল করি। আমি 1940 থেকে 50 আসলে তো বুঝতে পারবো যে বাড়ছে না কমছে। So আমার এটা এই ঘরটা ফাঁকা থাকবে, প্রথম ঘরে তো আমি কম্পেয়ার করতে পারতেছি না, প্রথম ঘর কি থাকবে ফাঁকা থাকবে। তো পরের ঘরে আসলে আমি দেখলাম এখানে বাড়ছে কত
4000, এই দুইটার মধ্যে পারছে কত? 4000 4000। 4000 তাহলে যে পরিমাণ বৃদ্ধি পাইছে বৃদ্ধি রাখলাম উপরে, ঠিক উপরে। আছে। আর আগে ছিল কত? ইনিশিয়াল 8000 ছিল 8000, তাহলে 8000 রাখবো নিয়েছি। তাহলে 4000 বাই 8000 ইনটু 100 করলে কি পাচ্ছি? ইনক্রিজটা 50% হয়ে গেছে, তাই না? জি স্যার 50% বৃদ্ধি পাইলো, পার্সেন্টেজটা বের করছি। সেম ভাবে 12000 থেকে 17000, তাহলে বৃদ্ধি পাইলো কত? 5000। তাহলে 5000 থাকবে উপরে, ঠিক আছে। 5000 থাকবে উপরে, বৃদ্ধিটা থাকবে উপরে। আগে কত ছিল? 12000 12000 থাকবে নিচে। তার মানে ইনটু 100 করলে 41% বৃদ্ধি পাইছে। তাহলে বৃদ্ধিটা আমি লিখলাম পাশে। সেম ভাবে এখান থেকে এখানে বাড়লো কত? এত। বৃদ্ধিটা থাকবে উপরে। আগে ছিল কত? 17000, 17000 নিচে ইনটু 100, তাহলে 32% কি হয়েছে? বাড়ছে। এই জিনিসটা বুঝতে পারছেন কিভাবে বাড়লো জি স্যার পার্সেন্টেজটা? ইয়েস স্যার জাস্ট আমাকে অ্যারিথমেটিক মেথডে আমি যে ইনক্রিজটা বের করছি ওটা কিন্তু এখানেও বের করতে হবে। ইনক্রিজটা থেকে এখন আবার পার্সেন্টেজ বের করবো কেমনে? আগের ডাটার সাথে কম্পেয়ার করে। তাহলে আগে ছিল 8000, বাড়ছে কত? 4000। তাহলে যেটা বাড়ছে ডিভাইড বাই 8000 ইনটু 100 করলে পার্সেন্টেজ বের হবে। এটা হচ্ছে কি পার্সেন্ট ইনক্রিজ ইন পপুলেশন, পপুলেশনের পার্সেন্টেজ বা বের করতেছি। নতুন করে বাড়ছে তো, আগে ছিল 17000, তো এটা কম্পেয়ার করে এত পার্সেন্ট বৃদ্ধি পাইছে। সেখানে সবগুলো পার্সেন্টেজ যোগ করবো, একটা দুইটা তিনটা পার্সেন্টেজ যোগ করলে 124.1 হয়। 3 ওটাকে দ্বারা কি দ্বারা ভাগ করতে হবে? 3 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে আমি 41.34 পাই। এটাই হচ্ছে জি, আমার স্যার। আইজি এর মান। এটা কার মান? আইজি এর মান। এখন কি Yes, sir. বুঝতে পারছেন না? একটা বুঝিনা এমন কেউ আছে? মনে করেন যে এখানে আরেকটা ডেটা দিয়ে আছে 1980 এরও দিয়ে আছে, তখন আমার এখানে একটা দুইটা তিনটে 4টা পার্সেন্টেজ আসবে। এই 4টা পার্সেন্টের জন্য আমার 4 দিয়ে। ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করব। ভেরি গুড। এখন জাস্ট শুধু সূত্রটা বসানো, আর চাটা আর কিছুই না। সূত্রটা বসিয়ে 1980, 90, 2000 সালের মান বের করব। ফর্মুলা কি ছিল? p into 1 plus rg divided by 100 into ঘুরে। তো ওরা একটু একটু মডিফাই করে করছে, সমস্যা নাই। খেয়াল করেন n এর মান কত? 1970 থেকে 80 তে আসলাম, n এর মান কত হলো? 1 n এর মান 1। তো 1 হলে 1 টার তো কোনো ভ্যালু নেই, ঠিক আছে। তো 1 আর জি, স্যার। লিখলাম না। p এর মান কত? 25500। কার জন্য? 22500 1970 এর জন্য। তাহলে p এর মান প্রেজেন্ট ভ্যালু বসালাম। p টা একবার এখানে গুণ হবে, একবার এখানে গুণ হবে না? খেয়াল করেন তো, ব্র্যাকেট যে আছে, p টা জি একবার স্যার 1 এর কমন সাথে নিয়ে গুণ হবে। ফেলছেন হ্যাঁ, p টা একবার এখানে গুণ হবে, একবার এখানে গুণ হবে। সো গুণফলটা লিখবো p প্লাস এত ইনটু p। তাহলে rg এর মান কত পাইছি? 41.37 ডিভাইড বাই 100 ইনটু p। n এর মান কত? 1 হয়ে গেছে না? তো n টা আর দেখাচ্ছি না। তাহলে আমার 1980 সালের ডাটা এসে গেছে। কি পাইলাম? 1980 সালে ডাটা পাইলাম। স্যার সেম ভাবে আমি যদি 90 বের করি, তাহলে আমার p এর মান কত হবে? 1980 সালের ডাটাটা, জি স্যার Yes, ঠিক sir. আছে। তাহলে 1980 সালেরটা বসাইলাম, rg এর মান বসাইলাম 100, তারপর হচ্ছে p বসাইলাম। তাহলে কি পাইলাম? হ্যাঁ, 1990 সালের ডাটা পাইলাম। 2000 সালে আসি, 1990 সালের প্রেজেন্ট মান বসাবো, rg এর মান বসাবো 100 ইনটু কি? p। পরে আবার মানটা দিলাম। এখানে n এর মান কি কত এই দুটাতে? স্যার 1 করে হ্যাঁ, n এর মান 1 করে, যার কারণে এখানে ব্র্যাকেট দিয়ে আর n টা লিখি নাই। কারণ 1980 থেকে 90 আসলে কত? 10 না? 10 হলে n এর মান কত? 1। 1 এত জায়গাতে আসলাম, কত হইলো? 1। তো এখানে আর এক্সট্রা n দেখাইতে হয় না। এখন কেউ যদি সেম ভাবে আগের মতো কোশ্চেন করে যে আমাকে 2000, আমি 1970 থেকে ডাইরেক্ট 2000 সালের মান নিতে চাচ্ছি, তখন আমি এভাবে করব না, ডাইরেক্টলি এখানে মান বসা দিব। এখানে p এর মান বসাবো 2250, 1 প্লাস ig এর মান এটাই বসাবো 41.37 ডিভাইড বাই 100, উপরে n এর মান কত বসাবো? পাওয়ার কত বসাবো n এর মান? স্যার এখানে Power. 1 করে আছে, যখন 1 করে ধরবো, যদি 3 থাকে 70 থেকে যদি কত 2000 সাল বের করি বলছেন তখন যে 3 স্যার 2000 সাল, 2000 সাল। 2 হবে 2000 হলে স্যার তবে 1 হবে 80 থেকে তাহলে 1970 থেকে আপনারা কোশ্চেন বোঝেন Three না? হবে। কি হবে স্যার? 97 হ্যাঁ, আমি 70 থেকে 2000 বের করতেছি, তাহলে n এর মান সরাসরি 3 বসা দিব। ক্যালকুলেটরে আমি এটার মান বসিয়ে উপরে n এর পাওয়ারটা গুণ করে দিই, তারপর p গুণ করে দিব, শেষ। p n টা বের পেয়ে যাচ্ছি। আমার এখানে এভাবে করা আছে, আমার এভাবে করতে হবে এমন কোনো কথা নাই। সূত্রতে মান বসিয়ে যা আসে তা। বুঝা গেছে? Yes, sir. ঠিক আছে, তাহলে আমরা কয়টা মেথড শিখলাম? দুইটা। দুইটা তাহলে আমার জিওমেট্রিক মেথডে, গ্রোথ ইনক্রিজ মেথডে কি করতে হয়? অ্যারিথমেটিকও তো বক্স করতে হয়। বক্স করে এক্সট্রা একটা কলাম আনতে হবে। ওই কলামে কি বের করছি? পার্সেন্টেজটা বের করছি। ওই কলামে আইজি এর মান বের করছি, ইনক্রিজ IG পার্সেন্টেজ বের করে। হ্যাঁ, পার্সেন্টেজ বৃদ্ধি বের করে এখান থেকে এভারেজ করে আইজি এর মান বের করছি। বুঝে গেছে?
তাহলে আর Yes, জি sir. এর মান সূত্র বসাই দিলে কাজ শেষ। তাহলে এই দুইটা ফর্মুলা ভালো করে শিখে ফেলবো, কিভাবে আসে সেই স্টেপ গুলো দেখে ফেলবো, এগুলো প্র্যাকটিস না করলে পারবো না। এখন দেখবো ইনক্রিমেন্টাল ইনক্রিজ, তাহলে আমরা ইনক্রিজে করতেছি এখন পর্যন্ত, জিওমেট্রিক গেছে, তারপর জিওমেট্রিক গেছে। এখন আমরা একটু দেখি সূত্রটা। পি হচ্ছে আগের মতোই, ঠিক আছে, প্লাস n ইনটু x প্লাস n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই 2 ইনটু y। তাহলে এটা হচ্ছে আমার কি সূত্র। তাহলে আগে দুটো শিখছি, এখন একটা আসছে, তাহলে কয়টা সূত্র হলো? তিনটা। p প্লাস n ইনটু x, এখানে x y কি, এটা হচ্ছে মেইন, n তো আমরা জানি পপুলেশন, সরি n তো আমরা জানি ইয়ার, ঠিক আছে, decades, হ্যাঁ ডিকেডস। এখানে কি ডিকেডস এ পারবে, ডিকেডস এ পারবে। আর এখানে নতুন করে কি জানতে হবে? x এর মান আর y এর মান। p তো আমি জানি বর্তমান পপুলেশন, এই x এবং y এই দুটো জানলেই আমার কোনো কাজ নাই, আমি ফিউচার জনসংখ্যা বের করতে পারবো। x হচ্ছে কি এভারেজ ইনক্রিজ, আর y হচ্ছে ইনক্রিমেন্টাল ইনক্রিজ। এভারেজ ইনক্রিজ অলরেডি আমরা 40 50 60 70 ডেটা গুলো দেয়া আছে, ওখান থেকে আমি ইনক্রিজটা বের করব। প্রথমে যে c এর মানটা বের করছিলাম না, মনে আছে? জি স্যার, ওইটাই এখানে সেম ভাবে বের হইলো, ঠিক আছে। একটা থেকে একটা বিয়োগ করে আমি ইনক্রিজ গুলো বের করে 3 দ্বারা, এখানে একটা দুইটা তিনটা আসছে, তাই এটাকে 3 দ্বারা ভাগ করে এভারেজ ইনক্রিজ বের করছি। এখন আসি ইনক্রিমেন্টাল ইনক্রিজ। ইনক্রিমেন্টাল ইনক্রিজ মানে এখানে এই দুইটার ডেটা থেকে এই পরিমাণ বাড়লো, এই দুইটার ডেটা থেকে এই পরিমাণ বাড়লো। এখন কি করলাম, এই দুইটার মধ্যে কি পরিমাণ বাড়লো সেটা হচ্ছে কি ইনক্রিমেন্টাল ইনক্রিজ। তাহলে আমি দেখলাম যে 4000 থেকে 5000 বেড়ে গেছে, এদের বৃদ্ধির হার ছিল 4000, এখানে এসে হলো 5000, তাহলে এই দুইটার মধ্যে কত 1000 বৃদ্ধি পাইছে? 1000। তাহলে এই দুইটার বিয়োগফল হচ্ছে কি ইনক্রিমেন্টাল ইনক্রিজ, এই দুইটার বিয়োগফল হচ্ছে ইনক্রিমেন্টাল ইনক্রিজ। এই দুইটা যোগ করলাম, তাহলে কত পাইছে? 1500। কয়টা ডেটা ছিল? দুইটা, তাই কত দ্বারা ভাগ দিব? 2 দিয়ে। দুই দ্বারা ভাগ দিলে 750। এই মানটা হচ্ছে ইনক্রিমেন্টাল ইনক্রিজে, আর এটা হচ্ছে এভারেজ ইনক্রিজে। তাহলে একটা x একটা y, ইজ ইট ক্লিয়ার? একটা x একটা y, x ছিল এভারেজ ইনক্রিজ আর y ছিল কি ইনক্রিমেন্টাল ইনক্রিজ। তাহলে আমি একটা x এর মান বসালে, আমি একটা y এর মান বসিয়ে দিলে আমার কাজ শেষ। তারপর Incremental. ইনক্রিমেন্টাল ইনক্রিজও বের করছি। হ্যাঁ, সো এখানে জাস্ট মান বসাই, তাহলে 1980 সালের মান বের করতে চাচ্ছি, তাহলে বর্তমান 2250 প্লাস n এর মান 1, x এর মান হচ্ছে 4833, 1 into 1 plus 1 divided by 2, মান বসিয়ে দিলাম। y এর মান কত? Incremental 750। increase. এটা কি 750 টা কি? ভেরি গুড ভেরি গুড। সো এরপর ক্যালকুলেশন 1990 তে যাব, তখন আমি 19 প্রেজেন্ট ডাটা এখানে বসাবো, 1 into x এর মান প্লাস n into n plus 1 divided by 2 বসালাম, into y এর মান। y এর মান লিখলে আপনি ঘর মিলাইতে পারবেন না, এই যে এখানে n এর সাথে x এর মান গুণ আর এটার সাথে y এর মান গুণ, x হচ্ছে এভারেজ ইনক্রিজ যাচ্ছে। ডাটা জানতে চাই 90 সালেরটাকে প্রেজেন্ট করব, ঠিক আছে। তাহলে আমার n এর মান 1 ইউজ করতে হচ্ছে শুধু। তাহলে 1 into x এর মান এত into y এর মান করলে আমি কি পেয়েছি? ফিউচার 2000 সালের ডাটা পেয়ে যাচ্ছি। সো এইটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পারছি? কয়টা ম্যাথ করছি, কয় ধরনের? তিনটা। তিন ধরনের অঙ্ক করছি, ঠিক আছে। তো এই 3 ধরনের অঙ্ক কি সবাই পারবো? Yes, জি sir. স্যার। জি স্যার, কারো কোনো সমস্যা থাকলে বলেন, কোন জায়গায় সমস্যা? আমার এই লেকচারটা ভিডিও এই রেকর্ড হচ্ছে, কারো কোনো সমস্যা হলে রেকর্ডিং গুলো আমরা বারবার প্লে করে আমরা দেখবো কোন জায়গায় কি বলা হয়েছে। সো ম্যাথ গুলো আমাদেরকে হাতে নাতে করতে হবে, হাতে নাতে ম্যাথ না করলে কখনোই মানে অঙ্কে বস হওয়া যায় না। আপনি অঙ্ক অনেক বুঝেন, কিন্তু ওটা আপনাকে যদি মানে বুঝতেই থাকেন, ওটা পরীক্ষা হলে গিয়ে আর আপনার হাত চলবে না। তাই হাত চলাইতে হলে আপনাকে বাসায় কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে, ডেটা চেঞ্জ করে করে, তখনই আপনি অঙ্কে ভালো দখল আনতে পারবেন। তো 4th নাম্বার যেটা, সেটা হচ্ছে ডিক্রিজ রেট গ্রোথ মেথড। ডিক্রিজ রেট অফ গ্রোথ মেথড, তাহলে এতক্ষণ যে আগে তিনটা করছিলাম সেখানে কি ছিল? সবগুলো কম বেও, ঠিক আছে। এখন এটা একটু ডিফারেন্ট, আর সেটা এটার জন্য নতুন কোনো ফর্মুলা নাই। ডিক্রিজ রেট গ্রোথ মেথডের কোনো ফর্মুলা নাই, জাস্ট টেকনিকে হচ্ছে কি মেইন, এর টেকনিকটা একটু চেঞ্জ করে ফেলবো। টেবল দিস আগে এত উত্তরে এত, আমাকে এটা ডিক্রিজ গ্রোথ রেট মেথডে বের করতে হবে, ডিক্রিজ গ্রোথ রেট মেথড। তো আমি এভারেজ পর্যন্ত আগের মতো চাপ করবো, এভারেজ যেটা বের করছি, এবং আগে যে পার্সেন্টেজটা বের করছিলাম সেকেন্ড মেথডে, ওই পার্সেন্টেজ পর্যন্ত একদম সেম টু সেম রাখবো। চেঞ্জ হবে শুধু লাস্ট। তো পপুলেশন লিখলাম, এটার মধ্যে বৃদ্ধিটা লিখে এভারেজ মানটা বের করলাম, ঠিক আছে, বা পার্সেন্টেজ ইনক্রিজটা বের করলাম, কিন্তু এখানে আর যোগ করলাম না। আমরা সেকেন্ড মেথডে কি করছিলাম? এগুলো সব যোগ করে একটা 24 ছিল, ওটা 3 দিয়ে ভাগ করছিলাম, মনে পড়ে? জি স্যার, Yes, sir. হ্যাঁ, এখানে জি, just স্যার। এখানে শুধু পার্সেন্টেজটা বের করে এবং সেখানে শেষ করে হবে। এরপর আমার ডিক্রিজ ইন পার্সেন্টেজটা বের করতে হবে, ঠিক আছে। পার্সেন্টেজের মধ্যে কি পরিমাণ ডিক্রিজ হইলো সেটা বের করতে হবে, বা কি পরিমাণ ইনক্রিজ হইলো সেটা বের করতে হবে। দেখি
50 থেকে পার্সেন্টেজ বেড়ে কত হয়েছে? তাহলে কমে এত 8.3 হয়েছে। 50 থেকে পার্সেন্টেজ এটা কমে যাচ্ছে না, পার্সেন্টেজ কমে যাচ্ছে, তো এই জন্য এটার নাম কি ডিক্রিজ গ্রোথ রেট, ডিক্রিজ গ্রোথ রেট মেথড। পার্সেন্টেজ আগে 50% বাড়ছে এই যে এইখানে, কিন্তু এই সালে এসে কি হলো, পার্সেন্টেজটা একটু কমে গেছে। তাহলে কত কমলো? 50 মাইনাস এত প্লাস 8.3। এটা কি বুঝছি? জি স্যার 41 থেকে পার্সেন্টেজ কমে কত হয়ে গেল? 32 এ। তাহলে কি করে কত পাইলাম? 9.3 9.3 তাহলে আমরা দুইটা পাইলাম, এই দুইটা হচ্ছে কি ডিক্রিজ হইতেছে আর কি, পার্সেন্টেজ অনুসারে ডিক্রিজ হইতেছে। এই দুইটা যোগ করে কত দ্বারা ভাগ দিব? এই দুইটাকে যোগ করে কত দ্বারা? 2 দ্বারা ভাগ দিব। 2 দ্বারা ভাগ। 2 দ্বারা ভাগ। হ্যাঁ, তাহলে 8.8 পেয়ে গেলাম, ডিক্রিজের মানটা পেয়ে গেলাম। তাহলে আমার সেকেন্ড যে মেথডটা ছিল, সেকেন্ড মেথডটার নাম কি ছিল? জিওমেট্রিক জিওমেট্রিক ইনক্রিজ মেথড। ঠিক আছে, তাহলে জিওমেট্রিক ইনক্রিজ মেথডে একটু পর্যন্ত করছিলাম। এখন এসে ডিক্রিজ গ্রোথ রেট মেথডে আমি আরেকটা কলাম বাড়াই দিলাম, যেটা হচ্ছে পার্সেন্টেজের বিয়োগফল বের করে। বিয়োগফল বের করে আমি প্লাস করে দিব এগুলোকে, পরে আমি জাস্ট এভারেজ মানটা বের করছি। একটু পর্যন্ত করতে পারবো? ইয়েস স্যার। কি ফরহাদ পারবো? ফরহাদুল ইসলাম জি স্যার পারবো। এরপরে জাস্ট সাজাই নেট পার্সেন্টেজ ইনক্রিজ। নেট পার্সেন্টেজ ইনক্রিজ এটা করতে পাবো 80 কত 8.8 এভারেজ করলে, এভারেজ করলে কি পরিমাণ কমে গেছে? 8.8 হারে কমে গেছে প্রতি বছরকে বছর। তো আমার এই 8.8 টা কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। তার থেকে বাদ দিব, বের করতে যাচ্ছি 1980 সালে। তাহলে 1980 সালের জন্য আমাকে কি করতে হবে? আমার 1970 সালে পার্সেন্টেজটা কত ছিল? 32.4 পার্সেন্ট ইনক্রিজটা কত? 32 হ্যাঁ 32.4 থেকে আমার এই যে ডিক্রিজের যে পার্সেন্টেজটা বেড়েছিল আবার সেটা কি করতে হবে? এটা থেকে এটা বাদ দিতে হবে। কার জন্য? 1980 এর জন্য। পয়লা 23.6 কত পাইলাম? 23.6। আচ্ছা এটা আমাকে বলেন তো, এই জিনিসটা কার মান? 1980 সালের এই মানটা কি এখানে হবে না এখানে হবে? কোনখানে হবে? স্যার কোশ্চেনটা কোশ্চেনটা বুঝি নাই। 1980 সালে এটা আমি তে হবে নাকি এই জায়গায় হবে? স্যার 32.4 এর নিচে। এটা নিচে। আমি বলি আবার কেন। আপনি দেখলেন যে পার্সেন্টেজ কি হারে কমতেছে? এভারেজে 8.8 হারে কমতেছে। জি যতই স্যার, বছর যতই দিন গড়াচ্ছে যত বাড়তেছে ততই কমতেছে। ততই কমতেছে পার্সেন্টেজ গুলা। তো আমি এখন 1980 সালে পার্সেন্টেজটা কত হবে আমি তো জানি না। তো আমি দেখলাম স্যার। যে এভারেজে 8.8 করে কমতেছে। তাহলে আমি 32.4 থেকে কত 8.8 বাদ দিলে এখানে যা থাকে আর কি, এটা 1980 সালের পার্সেন্টেজ হবে। তাহলে 1980 সালে নেট পার্সেন্টেজ কত? 32.1 মাইনাস কত? তাহলে কত হচ্ছে? 23.6 জায়গাটা। জি স্যার। আচ্ছা, তো এখন আমি ঠিক আগের সূত্রটা দিয়ে ম্যাথ করব। কোন সূত্র? আগের সূত্রটাই। আগে কি ছিল? p into 1 plus p plus n into x plus হ্যাঁ, n into n plus 1 IG divided by আছে 2 না? into IG এর সূত্রটা দিয়ে ম্যাথ করব। এখানে এগুলো মানে হচ্ছে IG, মনে আছে? এখানে আমার যে নেট যে ফর্মুলা ইউজ করব p plus এত into p divided by 100 করে 1980 সালের ডাটাটা বের করে ফেললাম। সেম ভাবে 1990 সালে আসলে 1990 সালে যখন আসবো তখন 1990 সালে প্রেজেন্ট ইনক্রিজ পার্সেন্টেজ 1990 সালে যখন বের করব তখন 1980 সালে যে পার্সেন্টেজটা ছিল সেটা থেকে কত বাদ দিব? 8.8 8.8। তাহলে 1980 সালের পার্সেন্টেজ থেকে যদি আমি 8.8 বাদ দিই তখন কি পাচ্ছি? 1990 সালের ডাটাটা পাচ্ছি। তাহলে 1990 সালে পেলাম 14.8। তাহলে এই জায়গায় শুধু 14.8 হবে আর এখানে ডাটাটা 1980 সালের হবে। পাস শেষ। তাহলে আমি কি পেয়ে গেলাম? 1990 সালে। সেম ভাবে 2000 সালে যখন আসবো এটা হচ্ছে আমার প্রেজেন্ট ডাটা। তারপর হচ্ছে এই 1990 সালে যত ছিল এটা থেকে 8.8 বাদ দিয়ে দিলাম। তাহলে কত হয়েছে? 6। তাহলে এই জায়গায় হবে 6। এভাবে করে আমার প্রেজেন্ট পপুলেশন গুলো বের করছি। আর এটা কোন মেথডে? ইনক্রিজ গ্রোথ রেট মেথড। ঠিক আছে? জি স্যার। তো ম্যাথ গুলো খুবই সোজা, কিন্তু আপনাকে প্রত্যেকটা মেথডের টাইটেলের সাথে ফর্মুলা গুলো ভালো করে দেখিয়ে টেবল আকারে বের করে করে মিলাইতে হবে। যত ম্যাথ গুলো মিলাইতে পারবেন করতে পারবেন ততই মনে থাকবে। আরেকটা মেথড হচ্ছে গ্রাফিক্যাল মেথড। এটা হচ্ছে জাস্ট গ্রাফ দেখে যে কত হইতে পারে। মনে করেন যে আপনার 1941 থেকে আপনার 2031 পর্যন্ত জনসংখ্যার মানগুলো আপনার দেয়া আছে, আপনি জানেন 1941 সালে ছিল এত জনসংখ্যা,
50 এসে এত, 70 এসে এত, এভাবে করে আপনি জানেন। তা আপনার কার্ভটা কি হবে? আপনার কার্ভটা তো আপনি জানেন, ঠিক আছে, কিভাবে যাচ্ছে। এখন আপনি কার্ভটাকে এই মনে করেন যে এই পয়েন্ট পর্যন্ত, এই পয়েন্ট পর্যন্ত আপনার জনসংখ্যা দেওয়া আছে, অর্থাৎ বর্তমানে 2021 সাল ধরে। এখন 31 আর 41 কত হবে আমি জানি না, তো আমি গ্রাফটাকে অনুমান করে কি করলাম, এক্সটেন্ড করে দিলাম এটাকে সামঞ্জস্য রেখে। এটা এভাবে যাচ্ছে, তার মানে এটা কি এভাবে তার নামতে পারবে না, তাই না? এভাবে তো উঠতে পারে না। আস্তে আস্তে কি এটাকে আমি এক্সটেন্ড করে দিলাম। এক্সটেন্ড করে দিয়ে আমি দেখলাম যে 2031 বরাবর এসে সেটার জনসংখ্যা কত হয়েছে, এতটার কাছাকাছি আছে। এত সালে এসে দেখলাম সেটার জনসংখ্যা এতটার কাছাকাছি আছে। তো এই গ্রাফিক্যাল মেথডে আমাকে এভাবে কি করতে হয়, গ্রাফটাকে পপুলেশন বের করতে হয়। বুঝতে পারছি? ইয়েস স্যার। মানে আমাকে আগের বছরের ডাটা দিয়ে দিবে, আগের বছরের ডাটা থেকে আমি এখানে বছর, এখানে জনসংখ্যা, এখানে বছর, এখানে জনসংখ্যা, এখানে বছর, এখানে জনসংখ্যা দেখে দেখে বসিয়ে আমি এই পয়েন্টগুলো পেলাম। এই পয়েন্টগুলো থেকে একটা গ্রাফ মনে মনে এঁকে ফেললাম। এর পরের বছর পর্যন্ত আমি আর জানি না, এটা গ্রাফটাকে আমি এক্সটেন্ড করে সামনে নিয়ে যাব অনুমান করে। তারপরে আমি এই বছরে এসে দেখলাম যে সেখানে জনসংখ্যা কত হতে পারে। এই মেথডটার নাম কি মেথড? গ্রাফিক্যাল মেথড। ঠিক আছে, হচ্ছে কম্পারিজন করা কিছু। মনে করেন কিরকম আপনার, এটা হচ্ছে মনে করেন ঢাকা, ঢাকার জনসংখ্যা এভাবে বাড়তেছে। আমি জাস্ট এই অঞ্চল দিয়ে বোঝাচ্ছি আর কি, দেশ না দিয়ে। ঢাকার জনসংখ্যা এভাবে বাড়তেছে। আবার এখানে মাঝখানে দিচ্ছেন চিটাগং, চিটাগংয়ের জনসংখ্যা এভাবে বাড়তেছে। তো মাঝখানে কি আছে, হয়তো কুমিল্লা আছে, নাহলে ফেনী আছে। তো ওদের জনসংখ্যা কিভাবে বাড়তে পারে আমি অনুমান করে কি করলাম, এখানে একটা ড্যাশ রেখা টান দিয়ে দিলাম। ঠিক আছে, এই দুটার মাঝখানে যে এই কল্পনা রেখাটাকে বলা হচ্ছে কি, মানে কম্পেয়ার করে আমি বের করছি যে কুমিল্লার জনসংখ্যা এভাবে বাড়তে পারে অ্যাকর্ডিং টু ঢাকা এন্ড চিটাগং। এভাবে করে আপনাকে কম্পেয়ার করে কি করতে হবে, জনসংখ্যা বের করতে হবে। সেই গ্রাফ থেকে যদি সেই কম্পেয়ার করে বের করি, সেই মেথডের নাম কম্পারেটিভ গ্রাফিক্যাল মেথড। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে স্যার, কোন শহর, এগুলো কোন গ্রাফ আঁকার শহরের সময় স্যার কি জনসংখ্যা করবো? এভাবে, বুঝি না। অনুমান করে আঁকতে হবে যে স্যার? হ্যাঁ, অনুমান করে আঁকতে হলে তার আশেপাশের শহর লাগবে অবশ্যই। তো এই দুইটার মাঝখানে জাস্ট একটা গ্রাফ ডট ডট করে এঁকে ফেললে এটাই তো অনুমান। এই দুইটা রেখার বাইরে কি এভাবে এসে যাবে হুট করে, বা এইভাবে কি বের হয়ে আবার ঢুকবে, এরকম তো না। এই রেখাগুলো যেভাবে গেছে ঠিক ওভাবে করে আপনাকে অনুমান করে আঁকতে হবে। বুঝতে পারছি? জি স্যার। মাস্টার প্ল্যান মেথড, একদম লাস্ট মেথডটা, এটা কিছুই না। Public and metropolitan cities are generally not developed in harmonized manner, but are planned and regulated by local bodies according to master plan. Master plan মানে আমি যখন মনে করেন সিডিএ তে কাজ করতেছি, সিডিএ তে আমি আমার শহরের জন্য একটা মাস্টার প্ল্যান মেথড মানে মাস্টার প্ল্যান প্রোভাইড করি। যাক আমি 20 থেকে 30 বছরে আমার জনসংখ্যা এতই হবে। So master plan is prepared for next 3 years, 30 years for the city. According to the master plan, the city is divided into various zones such as residence, commerce, industry. তো মাস্টার প্ল্যান মেথডে পপুলেশন গুলোকে আলাদা আলাদা এই সেক্টর হিসেবে, জোন হিসেবে প্ল্যান করা থাকে। যে রেসিডেন্সে এত জনসংখ্যা হইতে পারে আগামী 5 বছর 10 বছর পর, কমার্শিয়াল যে এরিয়া গুলো আছে সেখানে এত হইতে পারে। The population densities are fixed for various zones. প্রত্যেকটা জোনে মাস্টার প্ল্যান মেথডে কি হয়, ফিক্স করা থাকে। From this population density, total water demand and wastewater generation for that zone can be worked out. So এই প্রত্যেকটা জোন অনুসারে আমার কোন জোনে পানি কত লাগবে, আমার ওয়াটার ডিমান্ডটা আমি বের করতে পারবো, এবং কি পরিমাণ ওয়েস্ট ওয়াটার জেনারেট হচ্ছে ওখানে সেটা আমি বের করতে পারবো। So by this demand it is very easy to access precisely the design population. তো এইভাবেই করে আমি ইজিলি ডিজাইন পপুলেশন বের করতে পারবো। ঠিক আছে, সো মাস্টার প্ল্যান মেথডটা জাস্ট যখন কোন একটা নগর উন্নয়ন কর্তৃপক্ষ ডিজাইন করবে শহরের জন্য কত লোক লাগতে পারে, শহরে কত সেক্টর অনুসারে কত লোক হইতে পারে, বিভিন্ন জোন অনুসারে কত হইতে পারে, সেটাকে বলা হচ্ছে মাস্টার প্ল্যান মেথড। লজিস্টিক কার্ভ মেথড, আরেকটা কার্ভ মেথড আছে, সেটা হচ্ছে কি লজিস্টিক কার্ভ মেথড। এটা অনেকটাই ইয়ার মতো, এস কার্ভের মতো। এদিকে থাকবে পপুলেশন, এদিকে থাকবে সময়। সময়ের সাথে দেখা গেছে কি এই কার্ভটা এইভাবে বাড়ছে, ঠিক আছে, সময়ের সাথে কার্ভটা এইভাবে বাড়তেছে। সেই জন্য কি জনসংখ্যা কি ইউজ when the growth rate of population due to birth, death and migration take place under normal situation and it is not subject to any extraordinary changes like epidemic, war, earthquake or any. আচ্ছা, লজিস্টিক কার্ভ মেথডটা আমি তখনই ইউজ করতে পারবো যখন কোনো একটা দেশে তেমন মাইগ্রেশন হয় নাই, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে নাই, কোনো ওয়ার, কোনো যুদ্ধ হয় নাই, তাহলে মানুষ যার স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করতেছে মারা যাচ্ছে, সেই ক্ষেত্রে আমি ওই অঞ্চলের জন্য বা ওই দেশের জন্য এই লজিস্টিক কার্ভ মেথডটা ইউজ করতে পারবো, কারণ অন্যান্য ফ্যাক্টর এখানে জনসংখ্যাকে ইফেক্ট করতেছে না। ঠিক আছে, এটা হচ্ছে গ্রাফিক্যাল মেথডের মধ্যে আমি ফ্রি করতে হবে যে কত আসতে পারি।
তো এই লজিস্টিক্যাল মেথডটার শুধু একটাই বৈশিষ্ট্য, এটা কখন ইউজ করতে পারবো, এটা যখন ওই শহরের জনসংখ্যাই আছে, ওই শহরের জনসংখ্যা স্বাভাবিকভাবে বহন করতেছে, স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করতেছে, তখনই আমি এই মেথডটা এক্সারসাইজ আছে, আমাদেরকে এক্সারসাইজ গুলা করতে হবে। এখানে একদম আনসার সহ দেওয়া আছে, আপনাদের কাজ কি হবে, আপনাদের কাজ আনসার এখান থেকে দেখবেন না, আপনারা শুধু এই টেবলটাই দেখবেন। এখানে যে ডাটাটা আছে 2021 সাল, 31 সাল, 41 সালের জন্য বানাও, 2011 সাল পর্যন্ত ডাটা আছে, প্রেজেন্ট ডাটা এত ধরে 21, 31, 41 কি করতে হবে তাইলে এই ডাটাগুলো দেখে আপনাদেরকে হোমওয়ার্ক করতে হবে। আর এটা কোন মেথডে বলা হয়েছে, এটা কোন মেথড বলে নাই, তাহলে এটার জন্য কি করবেন, যখন একটা মেথড ধরে অঙ্ক করবেন, ওই অ্যারিথমেটিক দিয়ে করছে তাহলে কি নিশ্চয়ই অ্যারিথমেটিক দিয়ে করেন, ধর আনসারের সাথে মিশে কিনা চেক করে দেখাবেন। সো আমি অ্যাসাইনমেন্টের জন্য ডেডলাইন দিয়ে দেব আগামী ক্লাসে, যেহেতু আমাদের প্রেজেন্টেশন আছে, এরপরের ক্লাসে আমাদেরকে এই ম্যাথগুলো করে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিতে হবে, ঠিক আছে? ইয়েস স্যার। ওকে স্যার। তো জি, স্যার। জিওমেট্রিক মেথডের জন্য ডাটা দিয়ে আছে সেম ডাটা, এটা দিয়ে জিওমেট্রিক করব। তো এখানে সলিউশন দিয়ে আছে, সলিউশন কিন্তু দেখবো না, তখন বুঝতে পারবো যে হ্যাঁ কি বুঝছি বুঝি না। ইভেন্টের জন্য হেল্প করা আছে, তো আমরা নিজেরা করে তারপর আনসার মিলাই দেখব। এখানে নতুন আরেকটা ডাটা দিয়ে আছে, 30 থেকে 70 পর্যন্ত ডাটা দিয়ে আছে। তারপর আমাকে 80, 90, তারপর হচ্ছে 2041 এ কত হবে সেটা বের করতে দেখাতে হবে। জিওমেট্রিকে ইন্টিজার ম্যাথ করা আছে, তো আমরা জাস্ট নিজেরা খাতায় করে আনসার মিশে কিনে দেখবো, তারপরে আমরা সেটা অ্যাসাইনমেন্টে কাজ জমা দেব। এই ম্যাথগুলো সব করতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা ডাটা অনুসারে যেভাবে দেওয়া আছে ওইভাবে করে করে অ্যাসাইনমেন্টে করে দিয়ে দিব। এখানে একটা জিনিস খেয়াল করেন, সেখানে বৃদ্ধি পাইছিল, এখানে কিন্তু কি হইছে কমছে। আচ্ছা না কম ছিল, ঠিক আছে, এখানে গিয়ে আমি কি পেলাম 0.1%, অনেক কম। এখানে একটা যেটা তিনটা ডাটাকে 0.1 দিয়ে ভাগ করছে, এখানে এটা পজিটিভ আসছে, তার মানে এই পরিমাণ আমাকে কি করতে হবে, যোগ করতে হবে নাকি বাদ দিতে হবে? 0.03 এটা কি বাদ দিতে হবে না যোগ দিতে হবে? বিয়োগ দিতে হবে। ভেরি গুড, এটা আসছে প্লাস। প্লাস আসলে কি হবে, প্লাস মানে আমার মানে বৃদ্ধি পাইছে আর কি। তাহলে আমার 1980 সালে বের করতে চাইলে 11.9 থেকে 0.03 বাদ দিতে হবে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। সো এই ম্যাথগুলো করেন, প্র্যাকটিস করেন অ্যাসাইনমেন্ট আকারে, এর মধ্যে লেকচার 2 এর উপর প্রিপারেশন নিয়ে নেন, এটার উপর প্রেজেন্টেশন হবে। আর অ্যাসাইনমেন্ট করার সময় এই কোশ্চেনগুলো বই থেকে দেখে ফিল আপ করতে হবে। এই কোশ্চেনগুলো ফায়ার হার্টেড কি, ওয়াটার ডিমান্ড কি, ফায়ার ডিমান্ড কি, তারপর হচ্ছে লিস্ট স্কয়ার প্যারাবোলা মেথড। আপনাদের অডিওগুলো একটু মিট করেন। লিস্ট স্কয়ার প্যারাবোলা মেথড বই, মেইন বই করলে আরেকটা মেথড আছে যেটা খুবই ইজি, ওই মেথডটা এখন আমি দেখানি, ওই মেথডটাও দেখে নিবেন। লিস্ট স্কয়ার প্যারাবোলা এমআজিস এর বইটা এখনো যারা নেন নাই, ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং বইটা খুব আর্লি নিয়ে নেন, কারণ বই ছাড়া ওদের পড়া কখনোই হবে না, আমি বই থেকে বেশি পড়া দিব, ঠিক আছে? সো এই মেথডটাও দেখে নিবেন, তারপর এখানে অ্যাসাইনমেন্ট গুলা ওই কোশ্চেনের পরে লিখে দিবেন সুন্দর করে। তো একটু পর্যন্ত কি সবাই বুঝছি আজকে? জি স্যার। ইয়েস স্যার। কারো কোনো কোশ্চেন জি আছে? স্যার। জি স্যার।